এই বাচ্চারা কি অবস্থা? আশা করি সবাই অনেক ভালো আছো। তো দেখো, আজকে আমরা বোর্ডে যে টপিকটা লিখছি এটা হচ্ছে সাম্য ধ্রুবক কেপি কেসি। তো তোমাদের আসলে এই টপিকটা আসলে মানে যখনই তোমাদের সামনে আসে তোমাদের মধ্যে একটা অজানা ভয় কাজ করে। তো আমি এই সাম্য ধ্রুবকের উপর যত যা কিছু আছে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত যা কিছু আছে আমি এই টপিকটার মধ্যে ক্লিয়ার করার চেষ্টা করব বেশ কয়েকটা পর্বে। তো দেখো, সাম্য ধ্রুবক তো আসলে আমরা হুট করে শুরু করব না। এটা শুরু করার আগে তোমাদের কিছু বেসিক নলেজ জানতে হবে। তো সেই নলেজগুলো আমরা একটু শেখার চেষ্টা করবো প্রথমে। দেখো, আমি বোর্ডে কিছু টপিকের নাম লিখছি এই সাম্য ধ্রুবক বোঝার জন্য। তোমার এই টপিকগুলো কিন্তু একটু জানতে হবে, একটু খেয়াল করো। প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ভরক্রিয়া সূত্র। এরপর এই সাম্যধ্রুবক বোঝার জন্য সবচেয়ে যেটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে বিয়োজনের পরিমাণ ও বিয়োজনের মাত্রা। এরপরে জানতে হবে তোমার মোল ভগ্নাংশ, আর লাস্টে জানতে হবে হচ্ছে আংশিক চাপ। এই কয়েকটা বিষয় যদি তোমার মাথার মধ্যে ঠিকঠাক মতো থাকে, তোমার জন্য কেপিকেসি একদম সহজ হয়ে যাবে। তাহলে আমরা আজকে এই পর্বের মধ্যে শুধুমাত্র এই চারটা বেসিক আলোচনা সম্পর্কে পড়াশোনা করব। চলো আমরা প্রথমে শুরু করি হচ্ছে ভরক্রিয়া সূত্র। দেখো, আমি একটু ভরক্রিয়ার সূত্র অলরেডি লিখে রাখছি বোর্ডের মধ্যে। তোমরা কিন্তু জানো যে এই ভরক্রিয়ার সূত্রটা অনেকেই শুনছো, ল অফ মাস অ্যাকশন বলা হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের সেই ভরক্রিয়ার সূত্র। তো আমরা একটু বলি এই ভরক্রিয়ার সূত্রটা আসলে নরওয়ের দুইজন বিজ্ঞানী ছিল। একজনের নাম হচ্ছে গোল্ডবার্গ, আরেকজনের নাম ছিল হচ্ছে পি ওয়েজ। আমি একটু নামগুলো লিখে দেই, গোল্ডবার্গ ও পি ওয়েজ। দেখো, পি ওয়েজ। আচ্ছা, তো এই দুইজন বিজ্ঞানী ছিল হচ্ছে নরওয়ের বিজ্ঞানী, তারা এই ভরক্রিয়া সূত্রটা দিয়েছিল। তো এই ভরক্রিয়া সূত্র নিয়ে আমরা অনেক আলাপ আলোচনা করার বাদ দিয়ে আমরা জাস্ট খালি একটু বেসিক কথাবার্তাগুলো জেনে নিব ভরক্রিয়া সূত্র আসলে কি বলে। দেখো, আমি বোর্ডের মধ্যে ভরক্রিয়া সূত্রটা লিখছি, একটু দেখি ভরক্রিয়া সূত্রটা কি বলে। স্থির তাপমাত্রায় কোন একটি রাসায়নিক বিক্রিয়ার হার বা গতিবেগ, তার মানে ভরক্রিয়া সূত্র আলোচনা করে হার অথবা গতিবেগ নিয়ে। এবং একটু খেয়াল করো, বিক্রিয়ার হার এবং গতিবেগ হচ্ছে বিক্রিয়া অংশগ্রহণকারী প্রত্যেকটা বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। একটু খেয়াল করবা, সক্রিয় ভরের কি ভাই? সমানুপাতিক। তার মানে একটা জিনিস যদি আমি বলি, শুধু বক্সের জিনিসগুলো যদি আমি একটু পড়ি, দেখো তো কি পড়া যায়? বিক্রিয়ার হার কি ভাই? সক্রিয় ভরের সমানুপাতিক। বিক্রিয়ক হার কি ভাই বলতো? সক্রিয় ভরের সমানুপাতিক। কার? বিক্রিয়কের। তার মানে আমি যদি এটাকে আরেকটু ভালো করে যদি বক্স দিয়ে ঘিরি, তাইলে মেন জিস্ট কথাটা কি ভরক্রিয়া সূত্রের? দেখো তো, ভরক্রিয়া সূত্রের জিস্ট কথাটা হচ্ছে বিক্রিয়ার হার বা গতিবেগ বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। এখন প্রশ্ন হচ্ছে ভাই, ভরক্রিয়ার সূত্রটা তো বুঝলাম যে বিক্রিয়ার হার হচ্ছে বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। ভাই, সক্রিয় ভরটা কি? এই সক্রিয় ভরটা কি, এইটা নিয়ে আমি তোমাদের সাথে এখন আলোচনা করব। একটু খেয়াল করো, সক্রিয় ভর এটাকে আমরা যদি একটু বলি, সক্রিয় ভর এটাকে তোমরা আসলে ইংলিশে যদি বলো তাহলে তুমি বলতে পারবা হচ্ছে অ্যাক্টিভ মাস। দেখো, অ্যাক্টিভ মাস, সক্রিয় ভর জিনিসটা আসলে কি? রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার ধরন অনুসারে আমরা দুই ধরনের সক্রিয় ভরকে ব্যবহার করে থাকি। দুই ধরনের সক্রিয় ভরকে ব্যবহার করে থাকি, একটু খেয়াল করো। একটা সক্রিয় ভর হচ্ছে মোলার ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা। আর আরেকটা সক্রিয় ভর হচ্ছে আংশিক চাপ, আরেকটা সক্রিয় ভর হচ্ছে আংশিক চাপ। দেখো, আরেকটা সক্রিয় ভর কি ভাই? আংশিক চাপ। তাহলে দেখো, সক্রিয় ভর কি? সক্রিয় ভর হচ্ছে মোলার ঘনমাত্রা, আরেকটা কি ভাই? আংশিক চাপ। এই মোলার ঘনমাত্রাকে কিন্তু আমরা, এই যে মোলার ঘনমাত্রাকে আমরা প্রকাশ করে থাকি সি অথবা থার্ড ব্র্যাকেট দ্বারা। সি অথবা থার্ড ব্র্যাকেট দ্বারা আমরা মোলার ঘনমাত্রাটাকে প্রকাশ করে থাকি। আর আংশিক চাপকে আমরা প্রকাশ করে থাকি পি দ্বারা, যার আংশিক চাপ সেটা আমরা নিচে লিখি পি অফ এক্স অথবা পি অফ ওয়াই অথবা পি অফ জেড। এই হচ্ছে আংশিক চাপ। তাইলে দেখো তো, আমি যদি জিনিস দুইটাকে একটু রিলেট করি তাহলে কি লেখা যায় একটু খেয়াল করো। আমরা কিন্তু শিখলাম ভরক্রিয়া সূত্র কি বলে? বিক্রিয়ার হার হচ্ছে বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। আমি যদি সক্রিয় ভর জায়গাটায় এই দুইটা কথা রিপ্লেস করি তাহলে মিনিংটা কি হয় দেখো তো? বিক্রিয়ার হার হচ্ছে মোলার ঘনমাত্রার সমানুপাতিক, বিক্রিয়ার হার হচ্ছে আংশিক চাপের সমানুপাতিক। এইটাই হচ্ছে আলটিমেটলি আমাদের ভরক্রিয়ার সূত্রের মূল কথা। তাহলে ভরক্রিয়ার সূত্র কি বলে? বিক্রিয়ার হার অথবা গতিবেগ নিয়ে কথা বলে। এইগুলো যত বেশি হবে বিক্রিয়ার হার বা গতিবেগ তত বেশি হবে। এইটাই হচ্ছে ভরক্রিয়া সূত্রের মূল কথা। একটা ছোট্ট উদাহরণ দেওয়া যাক, বাট
তার আগে একটা কথা বলতে হবে, একটু খেয়াল করবা, ভালো করে একটা কথা খেয়াল করবা। এইখানে একটা কথা একটু ভালো করে মনে রাখতে হবে, নোট আকারে একটু লিখে নিতে পারো তোমরা। সেটা হচ্ছে একটু খেয়াল করো, বিশুদ্ধ কঠিন অথবা বিশুদ্ধ তরল পদার্থের সক্রিয় ভরকে কি ধরতে হবে ভাই? একক মান ধরতে হবে। অর্থাৎ যদি কোনো রাসায়নিক বিক্রিয়াতে তুমি দেখতে পাও যে কোনো একটা কঠিন পদার্থ বিশুদ্ধ অবস্থায় অবশিষ্ট আছে, সেইটার সক্রিয় ভরকে তুমি 1 ধরবা। যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় তুমি দেখো কোনো তরল পদার্থ বিশুদ্ধ অবস্থায় থেকে আছে, সেটাকে আমরা কি ধরবো ভাই? 1 ধরবো। এই কথাগুলো আমরা যখন পরবর্তীতে কেপিকেসি আলোচনা করব, তোমাদেরকে ডেফিনেটলি আমরা দেখাবো হিসাব নিকাশগুলো কেমন হয়ে থাকে। যাই হোক, জাস্ট খালি এই কথাটা আমরা একটু বলে রাখলাম, একক মান ধরতে হবে, অর্থাৎ ইউনিট ভ্যালু ধরতে হবে, একক মান ধরতে হবে। তাইলে ভরক্রিয়ার সূত্র থেকে আমরা একটা কথা মনে রাখবো। দেখো, দুইটা কথা মনে রাখবো আমরা। একটা হচ্ছে বিক্রিয়ার হার মোলার ঘনমাত্রার সমানুপাতিক, বিক্রিয়ার হার আংশিক চাপের সমানুপাতিক। আরেকটা কথা মনে রাখবা, বিশুদ্ধ কঠিন বা তরল পদার্থের সক্রিয় ভরকে সর্বদা কি ধরতে হবে ভাই? একক মান ধরতে হবে। এখন এই সূত্রটার ছোট্ট একটা প্রয়োগ তোমাকে আমি দেখাই। যদিও প্রয়োগটা দেখানো এখন দরকার কিনা আমি জানি না, বাট তারপরে একটু বলে দেই। ধরো A+2B বিক্রিয়া করে, ধরো তোমার একটা উভমুখী বিক্রিয়া আমি লিখতেছি 3C+4D তৈরি করলো। তোমরা কিন্তু জানো উভমুখী বিক্রিয়াতে দুই ধরনের হার বা গতিবেগ থাকে, একটা হচ্ছে সম্মুখবর্তী বিক্রিয়ার হার, আরেকটা হচ্ছে পশ্চাৎবর্তী বিক্রিয়ার হার। আমি এখন এই বিক্রিয়াটার জন্য ভরক্রিয়ার সূত্র অ্যাপ্লাই করতে চাই। তাইলে একটু খেয়াল করো তো, ভরক্রিয়ার সূত্র অনুসারে ভরক্রিয়ার সূত্র যদি আমি অ্যাপ্লাই করি, একটু দেখো, আমি সম্মুখবর্তী বিক্রিয়ার হারটাকে ধরলাম RF। এটা মানে হচ্ছে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন। আর এইটা যেটা দেখতে পাচ্ছ RB, এটা হচ্ছে রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। তাহলে RF হচ্ছে সম্মুখবর্তী বিক্রিয়ার হার, আর B হচ্ছে পশ্চাৎবর্তী বিক্রিয়ার হার। তাইলে আমি যদি এইখানে ভরক্রিয়া সূত্র অ্যাপ্লাই করি, তাহলে সম্মুখবর্তী বিক্রিয়ার ক্ষেত্রে RF অর্থাৎ রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন সূত্র কি বলে? সূত্র বলে ওই সময়ে উপস্থিত যে বিক্রিয়কগুলো থাকবে প্রতিটি বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক, প্রত্যেকটা বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। তাইলে একটু খেয়াল করো তো ভাই, বিক্রিয়ক আছে A, তাইলে সক্রিয় ভর মানে আবার কি যেন ছিল? মোলার ঘনমাত্রা অথবা আংশিক চাপ। তাইলে আমরা যদি এখানে মোলার ঘনমাত্রা দিয়ে বিষয়টা হিসেব করি, এই দেখো, তার মানে সরি সমানুপাতিক বলছি, সমান তো বলি নাই। তাহলে দেখো তো, সমানুপাতিক কিন্তু ভাই, এই যে প্রপোর্শনাল টু, বিক্রিয়ক কি এখানে একটা আছে? না ভাই, দুইটা আছে। তাইলে এই যে বি এরও কিন্তু সক্রিয় ভরের সমানুপাতিক। এই যে খেয়াল করো, এই যে খেয়াল করো, তার মানে সম্মুখ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বলতে পারবো রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন হচ্ছে এইটারও সমানুপাতিক, এইটারও সমানুপাতিক, দুইটারই সমানুপাতিক। মাঝখানে একটা অবশ্যই গুণ দিতে হবে, একাধিক বিক্রিয়ার ক্ষেত্রে এটা গুণ দিতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা জিনিস তোমাকে এখানে মনে রাখতে হবে ভরক্রিয়া সূত্রের ক্ষেত্রে, সেইটা হচ্ছে সুন্দর করে লিখে ফেলবা, সহগ সর্বদা ঘাত অথবা পাওয়ারে কনভার্ট হবে, পাওয়ার হবে। সহগ সর্বদা ঘাত অথবা পাওয়ার হবে। একটু দেখো তো ভাই, এখানে বি এর সহগ কত ভাই? 2, তাহলে এটা পাওয়ার করে দিবা। বাস, এইটাই হচ্ছে আমাদের সম্মুখবর্তী বিক্রিয়ার হার। এখন আমি তোমাকে যদি বলি পশ্চাৎবর্তী বিক্রিয়ার হার, তাহলে তুমি কি লিখবা বলো? তুমি লিখবা অবশ্যই এই যে ব্যাকওয়ার্ড যে রিয়াকশনটা আছে, এই যে ব্যাকওয়ার্ড রিয়াকশন প্রপোর্শনাল টু সমানুপাতিক। তাহলে বিক্রিয়ার হার সমানুপাতিক কার? বিক্রিয়কের সক্রিয় ভরের। তাহলে বিক্রিয়ক কে কে আছে ভাই? সি আছে আর ডি আছে। তাহলে দেখো, সমানুপাতিক হচ্ছে সি এর এবং সমানুপাতিক হচ্ছে ডি এর। আরেকটা কথা বলছিলাম একটু আগে, কি বলতো ভাই? সহগ হবে পাওয়ার। তাহলে এটা সহগ হচ্ছে 3, পাওয়ার করে দাও 3। এটা সহগ হচ্ছে 4, পাওয়ার করে দাও 4। তাহলে এই হচ্ছে আমাদের ভরক্রিয়ার সূত্রের প্রয়োগ। তাহলে একটা বিক্রিয়ার মধ্যে যখন তুমি, আমি কিন্তু ভরক্রিয়ার সূত্রের খুব ডিটেলস তোমার সাথে আলোচনা করি নাই, এইগুলোর জন্য কিন্তু আমাদের আলোচনা আছে ওই যে বিক্রিয়ার হার বা গতিবেগ, সেখানে আমরা আসলে ভরক্রিয়ার সূত্র ডিটেলস পড়াই সাধারণত। এইখানে যেহেতু অল্প একটু তোমার লাগবে কেপিকেসির জন্য, আমি জাস্ট অল্প একটু কনসেপ্ট এখানে দিলাম শুধুমাত্র। দুইটা কথা মনে রাখবা, বিক্রিয়ার হার মোলার ঘনমাত্রার সমানুপাতিক, আর বিক্রিয়ার হার হচ্ছে আংশিক চাপের সমানুপাতিক। তারপর আর দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখবা, বিশুদ্ধ কঠিন বা তরল পদার্থের সক্রিয় ভরকে একক মান ধরতে হয়, অর্থাৎ 1 ধরতে হয়। আর এখানে একটা জিনিস দেখো, আমি জাস্ট প্রয়োগ করে দেখাইলাম, প্রয়োগের মধ্যে বললাম সহগ সর্বদা কি করবা? পাওয়ার করে দিবা। এই হচ্ছে আমাদের ভরক্রিয়া সূত্র। ভরক্রিয়া সূত্র তো শেষ হইল। এবার দেখো, আমরা বোর্ডে লিখছি কি? বিয়োজনের পরিমাণ আর বিয়োজনের মাত্রা।
এই দুইটা কথা নিয়ে তোমাদের যে কি পরিমাণে ঝামেলা তৈরি হয়, আমি যখন অফলাইন ব্যাচে তোমাদেরকে পড়াই, মানে এই দুইটার আসলে কনসেপ্ট তোমাদের ক্লিয়ার নাই বললেই চলে। তো দেখি আজকে আমরা এটা ক্লিয়ার করতে পারি কিনা। প্রথমে আমি বোর্ডে লিখলাম বিয়োজনের পরিমাণ, আরেকটা লিখলাম হচ্ছে বিয়োজনের মাত্রা। বিষয়টা কি একটু খেয়াল করো। আমি একটু দেখি সংজ্ঞাটা কি লিখছে এখানে, মানে আমি কি লিখছি আগে থেকে লিখে রাখছি যেহেতু সময়টা একটু অল্প। দেখো, রাসায়নিক বিক্রিয়ায় কোনো বিক্রিয়ক পদার্থের যেই পরিমাণটুকু, দেখো তো, যেই পরিমাণটুকু বিয়োজিত হয়ে উৎপাদ গঠনে অংশগ্রহণ করে তাকে বিয়োজনের পরিমাণ বলে। এবার বিয়োজনের মাত্রা, রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের যত অংশ, বিক্রিয়ক পদার্থের কি ভাই যত অংশ, তার মানে এখানে একটা সহজ সরল হিসাব বিয়োজনের পরিমাণ, আর এখানে হচ্ছে যত অংশ। একটা ছোট্ট উদাহরণ দিয়ে খেয়াল করো। ধরো তুমি বাজারে গেছো 100 টাকা নিয়ে, সেখান থেকে তুমি খরচ করছো কয় টাকা? 10 টাকা। তাইলে তোমার খরচের পরিমাণ হচ্ছে 10, আর তোমার খরচের মাত্রা যদি বলি 100 টাকার কত অংশ তুমি খরচ করেছ, সেইটাই হচ্ছে তোমার খরচের মাত্রা। আমি কথাটা আরেকবার বলি, তুমি খরচ করছো 10 টাকা 100 টাকার মধ্যে, তাহলে তোমার খরচের পরিমাণ কত? 10। আর এই যে 100 টাকার কত অংশ তুমি খরচ করেছ, সেটাই হচ্ছে তোমার খরচের মাত্রা, অর্থাৎ এই যে বিয়োজনের মাত্রা। তাহলে এই জিনিসটাই কিন্তু এখানে সুন্দর করে বলা আছে। আসো আমরা একটু একটা উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করি। দেখো, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। দেখো, উদাহরণটা দেওয়ার পর জিনিসটা আরো ভালো করে ক্লিয়ার হবে। ধরো এটা একটা ঘটনা, 5 মোল ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডকে আমরা যদি বিয়োজিত করি, তাহলে উত্তপ্ত করে আর কি, সাম্যাবস্থায় 2 মোল বিয়োজিত হয়। তাহলে আমরা নিয়েছিলাম কয় মোল? 5 মোল। বিয়োজিত হয় কয় মোল? 2 মোল। আমি যদি বিক্রিয়াটা একটু লিখি, দেখো তো বিষয়টা কেমন হয়। ধরো তুমি এই যে N2O4 কে উত্তপ্ত করতেছ, উত্তপ্ত করলে কি হচ্ছে ভাই বলো তো? এই যে দেখো এইটা। তাহলে তুমি যখন একটু খেয়াল করবা, প্রাথমিক অবস্থাতে তুমি নিয়েছিলা হচ্ছে 5 মোল। এবার ঠিক আছে, প্রাথমিক অবস্থাতে কোনো কিছু বিয়োজিত তুমি করো নাই, এই জন্য ওটা 0 লিখলাম। কিন্তু সাম্যাবস্থার ক্ষেত্রে একটু খেয়াল করো তো, সাম্যাবস্থার ক্ষেত্রে বলা হয়েছে 2 মোল বিয়োজিত হয়, তাইলে ছিল কত? 5। এইখান থেকে 2 মোল গিয়ে কোন সাইডে জমা হইলো? এই যে এই সাইডে জমা হইলো। তাহলে একটু খেয়াল করো তো ভাই, এই যে যেটা দেখো, এখান থেকে যতটুকু বিয়োজিত হয়ে এইখানে অংশগ্রহণ করলো, উৎপাদ গঠন করলো, এইটাই হচ্ছে বিয়োজনের পরিমাণ। অর্থাৎ যতটুকু ভাঙলো, ভেঙে উৎপাদ তৈরি করলো, ঠিক ওই পরিমাণটাই হচ্ছে বিয়োজনের পরিমাণ। দেখো, আমি যদি একটু ডেফিনেশনটা আরেকবার দেখাই, এই যে কোনো জটিলতা নাই, রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের যেই পরিমাণটুকু, তাহলে এখানে কতটুকু দেখো, 5 ছিল, এখান থেকে 2 মোল সরাসরি বিক্রিয়া করে উৎপাদ গঠন করলো। তাহলে এই যে এই দুইটাই হচ্ছে আলটিমেটলি বিয়োজনের পরিমাণ। এই বিয়োজনের পরিমাণকে আমরা প্রকাশ করব হচ্ছে আলফা দ্বারা। এই বিয়োজনের পরিমাণকে প্রকাশ করব কি দ্বারা ভাই? আলফা দ্বারা। আর এই বিয়োজনের মাত্রাকে প্রকাশ করব হচ্ছে বিটা দ্বারা। খেয়াল করো তো, তাইলে আমি তোমাকে যদি এখন বলি ভাই, এইখানকার এই উৎপাদের জন্য, অর্থাৎ এই যে এইখানে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের জন্য আমি যদি বলি আলফার মান কত, তুমি ডেফিনেটলি বলবা হচ্ছে 2 মোল। কি বলবা ভাই? 2 মোল। এই যে এটা হচ্ছে বিয়োজনের পরিমাণ। এবার বিয়োজনের মাত্রাটা কি ভাই একটু খেয়াল করো তো। আমি কিন্তু বলে দিছি বিক্রিয়ক পদার্থের যত অংশ বিয়োজিত হয়। তাইলে দেখো, তুমি নিছিলা 5, বিয়োজিত হয়েছে 2, তাহলে 5-এর কত অংশ বিয়োজিত হয়, সেটাই হচ্ছে বিয়োজনের মাত্রা। তাহলে আমরা দেখতে চাই কত অংশ। তার আগে একটা জিনিস একটু খেয়াল করো তো, আমি এখানে কি লিখে দিছি, আরেকটা বিকল্প সংজ্ঞা লিখে দিছি। কি সেটা? 1 মোল বিক্রিয়ক থেকে যেই পরিমাণ বিয়োজিত হয়, বিয়োজিত হয়ে উৎপাদ গঠন করে, তুমি সেটাকে চাইলে বিয়োজনের মাত্রা বলতে পারবে। তাহলে 1 মোলের সাপেক্ষে এটা হিসাব হচ্ছে, তাই তো? 1 মোলের সাপেক্ষে এটা হিসাব হচ্ছে, তাই তো? ঠিক আছে, তাহলে সেটাই করি। দেখো তো, 5 মোল থেকে বিয়োজিত হয় কত ভাই? 5 মোল থেকে বিয়োজিত হয় হচ্ছে 2 মোল। তাইলে আমরা 1 মোলের সাপেক্ষে দেখো তো, 1 মোল থেকে বিয়োজিত হয় ওই যে 2/5 মোল। তাইলে এখান থেকে যেটা হয় সেইটাই হচ্ছে আমাদের বিয়োজনের মাত্রা। তাহলে এই যে একটু খেয়াল করো তো, 1 মোলের সাপেক্ষে যতটুকু বিয়োজিত হয়,
এক মোলের সাপেক্ষে যতটুকু বিয়োজিত হয় সেটাই হচ্ছে বিয়োজনের মাত্রা, অথবা টোটালের কত অংশ বিয়োজিত হয় সেটাও কিন্তু বিয়োজনের মাত্রা। দেখো তো, দেখো তো, আমরা বলেছি যত অংশ, তাহলে দেখো টোটাল ছিল কত, 5, বিয়োজিত হয়েছে কত, 2, তার মানে টোটাল কত অংশ বিয়োজিত হইলো ভাই, এই যে 2/5, এত অংশ বিয়োজিত হইলো। তুমি যদি এটাকে আরো সিম্পল ভাবে বলতে চাও তাহলে কি বলবা, এক মোল বিক্রিয়ক থেকে যে পরিমাণ বিক্রিয়ক বিক্রিয়া করে আর কি, এক মোল থেকে যতটুকু বিয়োজিত হয়ে উৎপাদ গঠন করে আর কি, সেটাকেও তুমি মাত্রা বলতে পারবা। তুমি যদি এটা হিসাব করো, দেখো 2/5, এটা হচ্ছে 0.4 মোল। এই যে এক মোলের সাপেক্ষে হিসাব করলে 0.4 মোল। তুমি এইটাকে চাইলে শতকরায় প্রকাশ করতে পারো, এটা হবে 40%। তাহলে একটা কথা একটু মনে রাখবা, আমি এখান থেকে কিছু কথাবার্তা একটু বলে দিচ্ছি, খেয়াল করো। প্রথম কথা হচ্ছে, একে শতকরায় প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়। বিয়োজনের মাত্রাকে দেখবা তোমাদের প্রশ্নে বেশিরভাগ ক্ষেত্রে এই শতকরায় প্রকাশ করা হয়। এখন আমি যদি একটা গাণিতিক ব্যাপার স্যাপার নিয়ে আসতে চাই, এই বিয়োজনের মাত্রাকে আমরা বিটা দিয়ে প্রকাশ করছি, তাহলে আমরা কিন্তু এই জিনিসটাকে কি বলতে পারবো, দেখো তো, একটু খেয়াল করো তো ভাই। আমি যদি একটু বলি যে বিটা মাত্রাটা কি আসলে, একটু 2-এর দিকে তাকাও তো। 2-এর দিকে হচ্ছে বিয়োজিত বিয়োজিত অণুর বা বিয়োজিত পদার্থের মোল সংখ্যা, বিয়োজিত পদার্থের মোল। আর এই যে 5 বিয়োজিত পদার্থের মোল, আর এই যে 5, এটা কি, এটা হচ্ছে মোট মোল সংখ্যা, মোট মোল সংখ্যা। দেখো মোট মোল সংখ্যা। তাহলে আমি যদি এইটাকে একটু হিসাব করি, দেখো এই যে বিয়োজিত পদার্থের মোল, আমরা কিন্তু জানি যতটুকু বিয়োজিত হয় সেটাকে কিন্তু বলতে হয় বিয়োজনের পরিমাণ আলফা, আর মোট মোলকে ধরলাম হচ্ছে আমরা এন। তাহলে আমরা এখানে একটা কথা কিন্তু বলতেই পারি, দেখো বিটা ইকুয়াল টু আলফা বাই এন। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা বলতে পারি, সেটা হচ্ছে আলফা ইকুয়াল টু বিটা ইন্টু এন। তার মানে কি, তার মানে হচ্ছে আমরা যদি কখনো বিয়োজনের মাত্রা থেকে পরিমাণ বের করতে চাই, তাহলে এই ফর্মুলাটা কিন্তু তোমরা ইউজ করবা, এই ফর্মুলাটা তোমরা ইউজ করতে পারবা। তাহলে একটু খেয়াল করো তো, বিয়োজনের পরিমাণ আর বিয়োজনের মাত্রা, বিয়োজনের পরিমাণ আর মাত্রার মধ্যে সম্পর্কটা কি, আলফা ইকুয়াল টু বিটা ইন্টু এন। আচ্ছা, তোমরা চাইলে এটা এমনিতেও করতে পারো যে এক মোল থেকে বিয়োজিত হয় বিটা, এন মোল থেকে বিয়োজিত হয় হচ্ছে এন বিটা, চাইলে এমনিও করা যায়। আবার অনেকে ফর্মুলা পছন্দ করো, এই জন্য আমরা আলটিমেটলি এটা বলে দিলাম। আচ্ছা, তাইলে এবার একটু খেয়াল করো, আমরা যদি একটা উদাহরণ লিখি, উদাহরণটা যদি এরকম হয়, ধরো একটা ছোট্ট উদাহরণ লিখছি যেন তোমরা খুব সহজেই বিয়োজনের পরিমাণ এবং মাত্রার মধ্যে বিষয়টা আরো ক্লিয়ার করতে পারো। দেখো আমি লিখছি 5 মোল PCl5 কে যদি আমি উত্তপ্ত করি, তাহলে সাম্যাবস্থায় 15% বিয়োজিত হয়। তাহলে এখান থেকে দেখো ভাই, এই যে পার্সেন্টেজ আমরা একটু আগে বললাম যে তুমি চাইলে কিন্তু বিয়োজনের মাত্রাকে শতকরায় প্রকাশ করতে পারবা। বিয়োজনের মাত্রাকে তোমার প্রশ্নে কিন্তু দেখবা শতকরাতেই প্রকাশ করা আছে, ঠিক যেভাবে আমি লিখছি এইভাবেই কিন্তু আছে। তাইলে এখান থেকে যদি আমি বিয়োজনের পরিমাণটা বের করি, দেখো দেওয়া আছে যেটা, এটা কিন্তু ভাই মাত্রা। দেখো যেহেতু শতকরা, এটা কিন্তু ভাই কি বলতো ভাই, মাত্রা। তাহলে আমার লাগবে হচ্ছে বিয়োজনের পরিমাণ আলফা। তাহলে আমরা যে সূত্রটা শিখছিলাম, দেখো বিয়োজনের পরিমাণ আলফা ইকুয়াল টু এন ইন্টু বিটা। দেখো তুমি একটু খেয়াল করো ভাই, এখানে এন হচ্ছে আদি মূল সংখ্যা, অর্থাৎ প্রাথমিক মূল সংখ্যা যেটা, সেটা। তাহলে বসায় দিলাম কত ভাই, 5। আর এই যে বিয়োজনের মাত্রা, তোমরা জানো বিয়োজনের মাত্রা মানে হচ্ছে এক মোল থেকে কতটুকু বিয়োজিত হয়, তার মানে আলটিমেটলি এটা কিন্তু এক মোলেরটা আর কি। তাহলে আমরা এখানে কি করব বলো, 15/100। তাহলে যেটা হবে সেটি হচ্ছে আলটিমেটলি আমাদের বিয়োজনের পরিমাণ মোল, তত মোল, তাই তো? তাহলে দেখো আমরা এখান থেকে আরেকটা জিনিস একটু কনক্লুশন টানতে পারি, সেটা হচ্ছে বিয়োজনের মাত্রা যেটা, বিয়োজনের মাত্রাকে আমরা প্রকাশ করব হচ্ছে শতকরা, আর যেটা বিয়োজনের পরিমাণ, এই পরিমাণটাকে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে প্রকাশ করব মোল দ্বারা। বলো কি দ্বারা হয়, মোল দ্বারা। তাহলে দেখো তুমি যদি বিয়োজনের মাত্রা বিটা দেওয়া থাকে, তাইলে তুমি কিন্তু সেখান থেকে সহজেই বিয়োজনের পরিমাণটা বের করতে পারবা। তুমি দেখবা যেটা দেওয়া আছে ভাই, আমরা জানি এটা হচ্ছে এক মোলের জন্য, তুমি ঐকিক নিয়মেও চাইলে করতে পারো যে এক মোলের জন্য বিয়োজনের
মাত্রা হচ্ছে এটা, তাহলে আলটিমেটলি টোটালটা কত হচ্ছে আলটিমেটলি আমরা কিন্তু ঐকিক নিয়মে বের করতে পারি। কিন্তু আমরা যেহেতু একটা সূত্র জানি, কেন আমরা এটা অ্যাপ্লাই করবো না বলো? তাহলে বিয়োজনের পরিমাণ হচ্ছে আদি মূল সংখ্যা ইন্টু বিয়োজনের মাত্রা, যেটা হবে সেটা আলটিমেটলি তুমি এই ক্ষেত্রে হিসাব করে নিতে পারো, তাইলেই কিন্তু তুমি এই ক্ষেত্রে বিয়োজনের পরিমাণটা পেয়ে যাবা। আশা করি তোমাদের এই যে বিয়োজনের মাত্রা এবং পরিমাণ সম্পর্কিত, বিয়োজনের মাত্রা এবং পরিমাণ সম্পর্কিত যে হিসাব নিকাশটা, এটা আশা করি ক্লিয়ার হয়েছে। এবার চলে আসো আমরা আরেকটা টপিকে চলে যাই। দেখো আমাদের আরেকটা টপিক, দেখো বোর্ডে লেখা আছে মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ, এই মোল ভগ্নাংশ জিনিসটা খুব যে কঠিন কোনো বিষয় তা কিন্তু না। দেখো আমি খুবই সহজে একটু বলে দেই। ধরো আমি একটা গ্যাসীয় পাত্র নিছি, এই গ্যাসীয় পাত্রতে ধরো তুমি তিনটা গ্যাসীয় উপাদান নিছো। ধরো একটা হচ্ছে এ, আরেকটা হচ্ছে বি, আরেকটা হচ্ছে সি। একটু দেখো এখানে তুমি ধরো এ নিছো, এই পাত্রের মধ্যে হচ্ছে N1 মোল। এবার দেখো তুমি বি নিছো ধরো N2 মোল, আর এই যে তুমি সি নিছো ধরো হচ্ছে N3 মোল, N3 মোল। একটু খেয়াল করো। তাইলে মোল ভগ্নাংশ জিনিসটাকে সেটা বুঝার আগে আমি তোমাকে যদি একটু বলি যে এখানে মোট মোল সংখ্যা কত ভাই, তাহলে বলবা মোট মোল সংখ্যা। দেখো মোট মোল সংখ্যা তুমি বলবা এন। মোট মোল সংখ্যা এন কত ভাই? এন ইকুয়াল টু হচ্ছে N1 প্লাস N2 প্লাস হচ্ছে N3। এই হচ্ছে আমাদের মোট মোল সংখ্যা। মোট মোল সংখ্যা হচ্ছে এটা। এবার একটু খেয়াল করো ভাই, মোল ভগ্নাংশটা কি? দেখো তোমাকে মোল ভগ্নাংশের জন্য যদি আমি একটা ফর্মুলা লিখে দিই, তাহলে ফর্মুলাটা কি হবে জানো? ফর্মুলাটা হবে, দেখো কোনো উপাদানের মোল ভগ্নাংশ ইকুয়াল টু, আমি যদি একটু বলি ভগ্নাংশটা কেমন হবে, আমি বলবো উপাদানের নিজের মোল সংখ্যা, নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে মোট মোল সংখ্যা। তার মানে এই যে মোল ভগ্নাংশ হচ্ছে একটা অনুপাত, একটা অনুপাত। আলটিমেটলি খেয়াল করো তো, যদি আমি এইটাকে আরো একটু অ্যানালাইসিস করি তাহলে কি বলতে পারি? দেখো নিচে আছে হচ্ছে মোট মোল সংখ্যা, তাহলে আমরা কিন্তু বলতে পারি মোট মোল সংখ্যার সাপেক্ষে নিজে আসলে কতটুকু আছে, মোট মোল সংখ্যার সাপেক্ষে নিজে আসলে কতটুকু আছে, এইটাই হচ্ছে কোনো উপাদানের মোল ভগ্নাংশ। অর্থাৎ টোটালটার সাপেক্ষে এই উপাদানটা কত অংশ জুড়ে আছে এটা হচ্ছে তার মোল ভগ্নাংশ, এইটা কত অংশ জুড়ে আছে এটা হচ্ছে তার মোল ভগ্নাংশ, আর এইটাই বা কত অংশ জুড়ে আছে এটা হচ্ছে ওর মোল ভগ্নাংশ। তাইলে এবার আমি তোমাকে যদি একটু বলি ভাই, এখান থেকে ডেফিনেশন যদি আসে মোল ভগ্নাংশ কি, তাহলে তুমি বলবা কোনো গ্যাসীয় মিশ্রণে কোনো উপাদানের মোল ভগ্নাংশ বলতে বুঝি ওই উপাদানের মোল সংখ্যা এবং ওই মিশ্রণের টোটাল মোল সংখ্যার সমষ্টির অনুপাত। তাহলে কি বললাম? কোনো গ্যাসীয় মিশ্রণে কোনো একটি উপাদানের মোল ভগ্নাংশ বলতে বুঝি ওই উপাদানের মোল সংখ্যা এবং মিশ্রণের সবগুলো উপাদানের মোল সংখ্যার সমষ্টির অনুপাত, অনুপাতিক যে মান, এটাকে বলবো হচ্ছে মোল ভগ্নাংশ। তাইলে একটু খেয়াল করো তো ভাই, আমি যদি তোমাকে বলি মোল ভগ্নাংশ অফ এ ইকুয়াল টু কি বলবা? তাহলে তুমি বলবা এর নিজস্ব মূল হচ্ছে N1, টোটাল মূল হচ্ছে N। এবার আমি তোমাকে যদি বলি সি এর মোল ভগ্নাংশ কি হবে, তাহলে তুমি বলবা ওর মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা। তাহলে এইটাই হচ্ছে আমাদের মোল ভগ্নাংশ। তাহলে বিষয়টা আমি একটু আরেকবার বলি, মোল ভগ্নাংশ কি ভাই? একটা পাত্রের মধ্যে অনেকগুলো গ্যাসীয় উপাদানের মোল থাকতে পারে, টোটালটার সাপেক্ষে প্রতিটি উপাদান কতটুকু অংশ জুড়ে আছে, এটাই হচ্ছে তাদের মোল ভগ্নাংশ। বের করার টেকনিক খুবই সহজ, উপাদানের নিজস্ব অথবা নিজের মোল সংখ্যাকে টোটাল মোল সংখ্যা দিয়ে তুমি যদি ভাগ করো তাহলে যে রেশিওটা পাবে এটাই হচ্ছে মোল ভগ্নাংশ। এবার একটু খেয়াল করো, আমাদের লাস্ট টপিক লিখছিলাম, যে চারটা টপিক লিখছিলাম একদম সর্বশেষ হচ্ছে কি ভাই? আংশিক চাপ। আচ্ছা, আংশিক চাপ এই জিনিসটা তোমাদের কিন্তু আলটিমেটলি অনেকেই শুনছ। আসলে এই টপিকটা তোমাদের এই 4th চ্যাপ্টারের জন্য না, তোমরা যখন সেকেন্ড ইয়ারে উঠবা, পরিবেশ রসায়ন যে একটা অধ্যায় আছে, প্রথম অধ্যায়টা, সেই অধ্যায়ে কিন্তু ডাল্টনের আংশিক চাপ সূত্র সহ আরো অনেক কিছু আমরা ওইখানে শিখি। এই চাপ রিলেটেড প্রচুর পড়াশোনা আমরা ওইখানে করি। কিন্তু এই অধ্যায় যখন তুমি করতে যাবা, তোমার কিন্তু কেপিকেসির ক্ষেত্রে আংশিক চাপ একটা অপরিহার্য অংশ। তাহলে আমরা একটু দেখি আংশিক চাপটা আমরা কিভাবে এক্সপ্লেন করতে পারি। আমি খুবই শর্টকাটে বলবো, কোনো কোনো তোমাদের কোনো সংজ্ঞা অথবা কোনো বিস্তারিত আলোচনার মধ্যে আমি যাব না, আমি জাস্ট একটু খুবই শর্টে বলি। ধরো এই পাত্রের মধ্যে তিনটা গ্যাসীয় উপাদান আছে, একটা হচ্ছে এ, আরেকটা হচ্ছে ধরো বি, আরেকটা ধরো হচ্ছে সি।
আমি জাস্ট তিনটা গ্যাসীয় উপাদান এখানে লিখলাম, তিনটা গ্যাসীয় উপাদান লিখলাম। দেখো, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে সি। একটু খেয়াল করো, আমি এই এ উপাদানটাকে ধরলাম N1 আছে, এটাকে ধরলাম N2, এটাকে ধরলাম হচ্ছে N3। এবার দেখো, এ উপাদানটা পাত্রের উপরে গিয়ে ঠাস করে একটা ধাক্কা মারতেছে, তাইলে সে কিন্তু এই ধাক্কার ফলে একটা চাপের তৈরি করতেছে। এই চাপটাকে ধরলাম পি অফ এ, এটাকে ধরলাম পি অফ বি, আর এটাকে ধরলাম হচ্ছে পি অফ সি। তাহলে আমি তিনটা গ্যাসীয় উপাদান লিখলাম, প্রত্যেকটা উপাদান পাত্রের দেওয়ালে ছুটাছুটি করতেছে, গিয়ে ধাক্কা মারতেছে। এই যে চাপগুলো তৈরি করলো, এই চাপগুলাই কিন্তু আলটিমেটলি তাদের চাপ, আংশিক চাপ হিসেবে কাউন্ট হবে আর কি। তাইলে আমি যদি এখানে বলি মোট চাপ কত, মোট চাপ তুমি কিন্তু বলবা ভাই খুবই সোজা, প্রত্যেকটা উপাদান যে চাপ তৈরি করতেছে এইগুলো যোগ করলে তো মোট চাপ পাওয়া যায়। আমিও তোমার সাথে একমত। তাহলে পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি। খেয়াল করো তো, আমি যদি এখানে বলি টোটাল প্রেসার কত, তাহলে তুমি কিন্তু বলবা এই যে প্রত্যেকটা উপাদান যে চাপ দিচ্ছে তাদের চাপের যোগফলই হচ্ছে মোট চাপ। কিন্তু ভাই এই পি অফ এটা কি? এই পি অফ এটাই হচ্ছে আংশিক চাপ, পি অফ বিটাই হচ্ছে আংশিক চাপ, পি অফ সিটাই কি ভাই? আংশিক চাপ। তাহলে গ্যাসীয় মিশ্রণের মধ্যে উপাদানগুলো যে চাপ দেয় এটাই কি ভাই? আংশিক চাপ। একদম শর্টকাট, একদম কি বলবো, কোনো ডেফিনেশন, কোনো বেসিক কথা ছাড়া শর্টকাট একটা কথা বললাম, মিশ্রণের মধ্যে প্রত্যেকটা উপাদান যে চাপ দেয় এটাকে কি বলবো? আংশিক চাপ। তো এই আংশিক চাপ বের করার জন্য একটা সুন্দর সূত্র আছে। এই সূত্রটা আমরা প্রমাণের দিকে যাব না, জাস্ট খালি একটু সূত্রটা তোমাদেরকে লিখে দিচ্ছি। দেখো, খেয়াল করো, গ্যাসীয় উপাদানের কোনো, গ্যাসীয় মিশ্রণের কোনো উপাদানের আংশিক চাপ ইকুয়াল টু ওই উপাদানের মোল ভগ্নাংশ ইন্টু হচ্ছে মোট চাপ। তাইলে এই যে সূত্রটা তুমি দেখতে পাচ্ছ ভাই, এই সূত্র দিয়ে তুমি সহজেই কোনো উপাদানের আংশিক চাপ বের করতে পারবা। ওই উপাদানের মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। খেয়াল করো, একটু আগে আমি তোমাকে মোল ভগ্নাংশ বের করা শিখাইছি, আর মোট চাপ তো প্রশ্নে দেওয়াই থাকবে। তুমি কিন্তু সহজেই কি বের করতে পারবা ভাই? আংশিক চাপটা বের করতে পারবা। একটু খেয়াল করো তো, আমি যে পাত্রটা মধ্যে গ্যাসীয় উপাদানগুলো লিখছি, তোমাকে যদি বলি যে পার্শিয়াল প্রেসার অফ এ কি হবে, তুমি বলবা উপাদানের মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। ধরো পি দেওয়া আছে প্রশ্নে, তাইলে দেখো মোল ভগ্নাংশ মানে হচ্ছে নিজের মোল সংখ্যা, তাহলে নিজস্ব মূল সংখ্যা কত? N1। টোটাল মূল সংখ্যা কত ভাই? N। তাহলে দেখো মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। এবার তোমাকে যদি আমি একটু বলি যে পার্শিয়াল প্রেসার অফ সি কি হবে অথবা বি কি হবে, তোমার ইচ্ছা, তাহলে আমরা বলবো মোল ভগ্নাংশ ইন্টু হচ্ছে মোট চাপ। মোল ভগ্নাংশ মানে কি ভাই? ওর মোল সংখ্যা। দেখো তো বি এর মোল সংখ্যা কত? N2। টোটাল মোল সংখ্যা N। তাইলে আমরা কোনো উপাদানের আংশিক চাপ বের করব কেমনে বলো তো? ওই উপাদানটার মোল ভগ্নাংশ নিব আর সাথে গুণ করব কি বলো? মোট চাপ। এই জিনিসটা দিয়ে কিন্তু আলটিমেটলি তুমি খুব সহজেই যে কোনো উপাদানের আংশিক চাপটা বের করতে পারবা, যেটা তোমার কেপি কেসির ক্ষেত্রে খুবই খুবই দরকারি একটা কাজ। যাই হোক, আজকের এখানে আমি টোটাল তোমাদের সাথে চারটা জিনিস আলোচনা করলাম। প্রথম জিনিসটা ছিল তোমাদের ভর ক্রিয়ার সূত্র, যেটা আমাদের কেপিকেসির ক্ষেত্রে লাগবে। 2 নম্বর কথা ছিল হচ্ছে তোমাদের বিয়োজনের পরিমাণ এবং বিয়োজনের মাত্রা। 3 নম্বর ছিল হচ্ছে মোল ভগ্নাংশ। 4 নম্বর কি ভাই? আংশিক চাপ। আশা করি এই চারটা বিষয় সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার। যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব কেপিকেসির পরবর্তী অংশটুকু। যাই হোক, ভালো থাকো, আল্লাহ হাফেজ।